নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা দেখেছি বর্তমানে বাংলাদেশের যে অস্থিরতা চলছে এবং সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে, তার সাথে ভারত বিরোধী স্লোগান উঠছে এবং ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করা হচ্ছে। সেই কারণে অনেকে বলছে বাংলাদেশিরা ইতিহাস ভুলে গেছে, বাংলাদেশিরা ভারতের সাথে বেইমানি করছে, কারণ ভারতই সাহায্য করেছিল বাংলাদেশকে স্বাধীনতা পেতে, আর সেই ভারতের বিরুদ্ধে বাংলাদেশিরা স্লোগান তুলছে। তাই অনেকে বলছে ভারত সরকারের এখনই উচিত বাংলাদেশের বিরুদ্ধে কড়া অ্যাকশন শুরু করা। কিন্তু তাই অনেকে মনে করছেন ইন্দিরা গান্ধী যদি থাকতেন তাহলে হয়তো এখনই বাংলাদেশের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিতেন। তো আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে সেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং ভারতের সাহায্য বা ইন্দিরা গান্ধীর সেই সাহায্য। তো আজকের ভিডিওতে আমাদের থাকছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির খবর নিয়ে, তার সাথে বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধ বা গর্বের স্বাধীনতা যুদ্ধ, যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের আর্মির দ্বারা বাংলাদেশকে সাহায্য করেছিলেন, তার সেই সোনালীয় গর্বের ইতিহাস। তার সাথে আরও একটি বিষয়, তখন কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলাদেশকে সরাসরি ভারতের সঙ্গে যুক্ত করলো না, সেটাও কিন্তু আমরা আজকে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে, এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা বা রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমাপ্রার্থী। আর ভারত বাংলাদেশ ভাই ভাই, তাই বাংলাদেশের শান্তি ফিরে আসুক, সেখানকার সংখ্যালঘুদের স্বার্থ রক্ষিত হোক এবং ভারত বাংলাদেশের সুসম্পর্ক আগের মতনই ফিরে আসুক। এখন ভিডিওটি ভালো করে দেখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও ভারতের সাহায্য। বাংলাদেশে দীর্ঘদিন ধরে ক্রাইসিস চলছে, সেখানে হাসিনা সরকারের পতন ঘটেছে এবং সেখানে মিলিটারি রুল শুরু হয়েছিল। তারপরে সেখানে তত্ত্বাবধায়ক সরকার বা অস্থায়ী সরকার গঠিত হয়েছে। কিন্তু তখন থেকেই বাংলাদেশের ভিতরে থাকা যে সমস্ত সংখ্যালঘুরা আছে, সে হিন্দু, বুদ্ধিস্ট, এমনকি ট্রাইবাল চাকমাদের উপরে কিন্তু অত্যাচার করছে সেখানকার সংখ্যাগুরু কিছু মৌলবাদীরা। আর তার সাথে কিন্তু সেখানে দেখা গেছে যে ভারতের প্রতি অসম্মানজনক স্লোগান উঠেছে, ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করা হয়েছে, এমনকি ইসকন নামক একটি ধর্মীয় সংগঠনের ধর্মগুরুকে গ্রেপ্তার করা হয়েছে। এবং শুধু তাই নয়, ভারত বিরোধী এমন স্লোগান উঠছে যেটা কিন্তু ভারতের জন্য খুবই অপমানজনক। সেই জন্যই বর্তমান বাংলাদেশের শাসক ও মৌলবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে ভারতবর্ষের মূল ভূখণ্ডে, বিশেষ করে পশ্চিমবঙ্গে সবথেকে বড় আন্দোলন হচ্ছে। কারণ বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মধ্যে একটা নারীর টান আছে, দুই দেশের মধ্যে কিন্তু একটা কালচার, সংস্কৃতি, ভাষাগত ব্যাপক সুসম্পর্ক আছে। আর অনেকেই বলছে যে এখনই ভারত সরকারের এই বাংলাদেশের ভিতরে যে অস্থিরতা চলছে তাকে বন্ধ করার জন্য কড়া স্টেপ নেওয়া উচিত। অনেকে তো বলছে 1971 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশে যে মিলিটারি ইনভেনশন শুরু করেছিল সেটা আবারও করা উচিত ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে। আর অনেকেই বলছেন ইন্দিরা গান্ধীর যে অনুপস্থিতি হয়তো সেটা আমরা এখন অনুভব করছি, আর তার জন্য হয়তো বাংলাদেশে এরকম অবস্থা চলছে, ভারত স্টেপ নিতে পারছে না। তো এখন আমরা দেখে নেব সেই বাংলাদেশের গর্বের স্বাধীনতা যুদ্ধ এবং সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাহায্য বা তার যে প্ল্যান ছিল যার জন্য বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে। প্রথমে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এটা কিন্তু একটা মূল ভারত ছিল। 1947 সালে ব্রিটিশ এরার শেষের দিকে ব্রিটিশরা তার সাথে মুসলিম লীগের যে অনর মনোভাব, তার জন্য কিন্তু ভারতকে দুই ভাগে ভাগ হতে হয় এবং সেখানে দুটি রাষ্ট্র গঠিত হয়, একটি হচ্ছে ভারত আর একটি পাকিস্তান। সমস্ত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল তারা কিন্তু ল্যান্ডের দ্বারা, মূল ভূখণ্ডের দ্বারা অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এই যে পাকিস্তান রাষ্ট্রটি, যেটি ধর্মীয় রাষ্ট্র হিসেবে আত্মপরিচয় করে, সেটা কিন্তু দুটি পার্ট ছিল, একটি পূর্ব পাকিস্তান, একটি পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান বলতে বর্তমান বাংলাদেশ, কিন্তু দুই পাকিস্তানের মধ্যে কিন্তু কোনো ল্যান্ডের বা যে স্থলভাগের সরাসরি যোগাযোগ
ছিল না। আর ব্রিটিশদের শেষ সময়ে র্যাডক্লিফ লাইন এই পূর্ব পাকিস্তানকে যে ভারত থেকে বিচ্ছিন্ন করে মেনলি বাংলার উপর দিয়ে, ত্রিপুরার উপর দিয়ে এমন বর্ডারের কাঁচি চালায় যেখানে কিন্তু বাঙালি জাতিকে পুরোপুরি আলাদা করে দেওয়া হয়। কারণ এই বাঙালি জাতির কিন্তু সংস্কৃতি, ভাষা, শিল্পের একটা বিরাট নিবিড় যোগ ছিল। একটা বাঙালি জাতি যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে আসে, আর একটা বাঙালি জাতি পূর্ব পাকিস্তান যেটি বাংলাদেশ, যেটি পাকিস্তানের সঙ্গে থাকে। কিন্তু মেনলি এই যে পূর্ব পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র পাকিস্তান হিসাবে আত্মপরিচয় করে বা আত্মপ্রকাশ করে, তারপর থেকে কিন্তু এই পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশি মানুষজনের উপরে অত্যাচার শুরু করে পূর্ব পাকিস্তানের আর্মি সহ প্রশাসকরা অনেকটা সৎ ভাইয়ের মতো আচরণ করে। সরকারি পরিষেবা, সংস্কৃতি, ভাষা ইত্যাদি বিষয়ে বাংলাদেশি মানুষের উপরে জোর করে চাপিয়ে দেয় পূর্ব পাকিস্তানের প্রশাসকরা। আর তার বিরুদ্ধে কিন্তু আন্দোলন শুরু হয়। প্রথম আন্দোলন শুরু হয়েছিল 1952 সালে, যেটা হচ্ছে ভাষা আন্দোলন। তখনকারে পাকিস্তানের যারা প্রশাসক ছিলেন তারা উর্দুকে জাতীয় ভাষা হিসাবে ঘোষণা করে এবং বাংলাদেশে যেখানে বাংলা ভাষার লোকজন বাস করে তাদের উপরও কিন্তু এই উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়া হয়। আর আমরা জানি বাঙালিরা সহজে সেটাকে মেনে নেয় না, তাই বাঙালিরা তাদের মাতৃভাষা বাংলা ভাষাকে বাঁচানোর জন্য তারা পাকিস্তানের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং 1952 সালে সেই ঐতিহাসিক ঘটনা ঘটে যেখানে কিন্তু ভাষা রক্ষার জন্য তারা জীবন দান করে একাধিক ভাষা শহীদরা। আর সেখানে কিন্তু প্রথম পাকিস্তানি প্রশাসন তারা কিন্তু বাংলাদেশের যে দাবি মানতে বাধ্য হয়। আর এই যে প্রথম ভাষা আন্দোলন শুরু হয়েছিল সেটাই কিন্তু আগামী দিনে বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ বা বাংলাদেশকে স্বাধীনতার পাওয়ার ক্ষেত্রে একটা বিরাট বড় বীজ বা আগুনের স্ফুলিঙ্গ হিসেবে কাজ করে। বাংলাদেশি মানুষের প্রতি পাকিস্তানের মানুষের অত্যাচার কিন্তু দিন দিন বেড়ে যায়, অবহেলা দিন দিন বাড়তে থাকে। আর সেই সময় 1970 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনের সময় বা বাংলাদেশের অন্যতম নেতা যিনি বাংলাদেশের যে জাতির পিতা সেই মুজিবুর রহমান, তিনি কিন্তু প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বাংলাদেশের নির্বাচনে লড়েন এবং তিনি জয়লাভও করে যান। কিন্তু তিনি যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য নিতে যান পাকিস্তানে, তাকে গ্রেপ্তার করে দেওয়া হয় এবং পাকিস্তান সরকার বলে যে এই নির্বাচনের ফল সেটা কিন্তু মান্যতা পাবে না। তার কারণ এই মুজিবুর রহমান যখন তিনি বাংলাদেশের মানুষের মধ্যে তাদের দেশপ্রেম বা স্বাধীন বাংলাদেশের যে ভাবনা সেটা কিন্তু তিনি চেতনা বাড়ানোর জন্য চেষ্টা করেন এবং তিনি নির্বাচনী প্রচারে একাধিকবার স্বাধীন বাংলাদেশের কথা বলেন। আর 1970 সালে পাকিস্তানে এই যে মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে আর বাংলাদেশিদের বিরুদ্ধে যে অবহেলাকে অনেকটাই বাড়ানো হয়েছে এবং বাংলাদেশিদের যে স্বাধীনতার অধিকারকে ছিন্ন করা হয়েছে তার প্রতিবাদে বাংলাদেশে কিন্তু বিদ্রোহ শুরু হয়, অর্থাৎ গণ আন্দোলন শুরু হয় 1971 সালে। আর সেই গণ আন্দোলনকে দমন করার জন্য পাকিস্তানের আর্মি বাংলাদেশে শুরু করে অপারেশন সার্চলাইট। আর এই অপারেশন সার্চলাইটের দ্বারাই তারা কি করে, বাংলাদেশি মানুষের প্রতি তারা অত্যাচার করে, মা বোনেদেরকে ধর্ষণ করে, গণহত্যা করে, খুন করে, লুটপাট করে। আর এই অত্যাচারে কিন্তু অতিষ্ঠ হয়ে ওঠে বাংলাদেশের মানুষ। অনেক বাংলাদেশের মানুষ কিন্তু প্রাণে বাঁচতে তারা ভারতের বর্ডার পার করে ভারতে চলে আসে, সে পশ্চিমবঙ্গে চলে আসে, ত্রিপুরাতে চলে আসে। আর সেই সময় বর্ডার সংলগ্ন এরিয়াতে প্রচুর বাংলাদেশি উদ্বাস্তু কিন্তু তারা জড়ো হয়। আর সেটা কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে একটা বিরাট বড় ইস্যু হয়ে দাঁড়ায়। তখনকার ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সমস্ত বাংলাদেশি রিফিউজিদের জন্য ক্যাম্প করেন, সেখানে তাদেরকে খাদ্য, চিকিৎসা, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করে এবং তাদেরকে ভারতবর্ষের বাসিন্দা করারও প্রচেষ্টা শুরু করেছিলেন। আর সেই সময় এত মানুষ বাংলাদেশ থেকে ভারতে আসছে যে ভারতবর্ষের উপরে কিন্তু চাপ তৈরি হতে শুরু করে। আর সেই সময় সেই ইস্যুটাকে কাজে লাগায় মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তিনি সারা বিশ্ব জুড়ে পাকিস্তানের আর্মিরা বাংলাদেশের মানুষের উপর যে অত্যাচার করছে সেই ইস্যুটাকে তুলে ধরেন এবং তা বাংলাদেশের মানুষের প্রতি সাপোর্ট তোলার চেষ্টা করেন। সেই সময় বাংলাদেশের যে সমস্ত মানুষেরা পাকিস্তানের আর্মির বিরুদ্ধে লড়াই করছিলেন, অর্থাৎ মুক্তিযোদ্ধা
অর্থাৎ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা ভারত সরকারের কাছে সাহায্যের দাবি করে, কারণ ভারত সরকার একাধিক উদ্বাস্তুকে সাহায্য করেছে বাংলাদেশের যে স্বার্থ রক্ষায় বিশ্বের কাছে তারা কিন্তু একটা দাবি তুলে ধরেছে। আর সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতীয় আর্মিকে বাংলাদেশে পাঠায় এবং তখন ভারতীয় আর্মির হেড ছিলেন মানেক শ এবং বাংলাদেশের ভারতীয় আর্মির গুরুত্বপূর্ণ পদাধিকারী জগজিৎ সিং আরোরাকে ভারতবর্ষে পাঠানো হয় এবং তিনি ভারত এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের দ্বারা গঠিত যৌথ বাহিনীর হেড হয় এবং ভারতীয় আর্মি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে আর্মি ট্রেনিং দেয়, আর্মস দেয়, প্ল্যানিং দেয় এবং তার সঙ্গে খাবার দেয় এবং বাংলাদেশি মানুষজনকে সাহায্য করতে শুরু করে। ভারতের সাহায্য পেয়ে মুক্তিযোদ্ধারা একে একে কিন্তু সহজেই পাকিস্তানি আর্মিদের বিরুদ্ধে তারা যুদ্ধে সফলতা পেতে শুরু করে। এরপর আসে 1971 ডিসেম্বর মাসের 3 তারিখ। এই যে ভারত বাংলাদেশিদেরকে সাহায্য করছে তার বিরুদ্ধে গিয়ে পাকিস্তান ভারতবর্ষের প্রায় 11টি এয়ারফোর্সের ক্যাম্পে অ্যাটাক করে এবং অনেক ক্ষয়ক্ষতি হয় ভারতবর্ষের এই এয়ার ক্যাম্পগুলিতে বা এয়ার বেসগুলিতে। তারপরেই 6ই ডিসেম্বর ভারতবর্ষ প্রথম বাংলাদেশকে স্বাধীন দেশের মর্যাদা দেওয়ার স্বীকৃতি দেয় এবং সেই সময় পাকিস্তান ভারতবর্ষের একটি বিমানকে হাইজ্যাক করে পাকিস্তানে নিয়ে চলে যায়। আর তার প্রতিবাদে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতবর্ষের মূল ভূখণ্ডের উপর দিয়ে আকাশপথে যে পাকিস্তানের যে আকাশপথ ছিল পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে যাওয়ার জন্য সে আকাশপথকে বন্ধ করে দেয়। অর্থাৎ পাকিস্তানের আর্মি বা আর্মস বা তাদের জিনিসপত্র খাবার দাবার আর আকাশপথে বাংলাদেশে যেতে পারছিল না, কারণ আকাশপথটা ভারত ব্লক করে দেয়। সেই সময় পাকিস্তান সরকার সিদ্ধান্ত নেয় যে আকাশপথে তো বন্ধ, স্থলপথে তো যাওয়া যাবে না কোনো মতেই ভারতের উপর দিয়ে, তাই জলপথে বাংলাদেশে আর্মি বা আর্মস পাঠানো। সেই কারণেই শ্রীলঙ্কার সাহায্য নিয়ে শ্রীলঙ্কাকে এড়িয়ে জলপথে বাংলাদেশে তারা তাদের নৌবাহিনীর মাধ্যমে বাংলাদেশে তারা সেনা নিয়ে যেতে শুরু করে। আর সেই সময় পাকিস্তান আমেরিকার কাছ থেকে সাহায্য চায়। আমেরিকা পাকিস্তানকে সাহায্য করার জন্য এগিয়ে আসে এবং আমেরিকা যুদ্ধজাহাজ পাঠিয়ে দেয় ভারতবর্ষের বে অফ বেঙ্গলে অর্থাৎ বঙ্গোপসাগরে। সেই সময় ভারত দেখে যে তাদের বিপদ কিন্তু অনেকটা বেড়ে গেছে। আমেরিকার মতো শক্তিধর দেশ কিন্তু ভারতে আক্রমণ করেছে। আর সেই সময় ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রাচীন বন্ধু অর্থাৎ সোভিয়েত রাশিয়াকে তাদের কাছে সাহায্য চায়, কারণ আমরা জানি রাশিয়া ছিল কমিউনিস্ট রাশিয়া আর অন্যদিকে আমেরিকা ছিল ক্যাপিটালিস্টিক আমেরিকা, অর্থাৎ দুই দেশের মধ্যে নীতিগত একটা বিরোধ দীর্ঘদিন ছিল। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কথায় সোভিয়েত রাশিয়া ভারতবর্ষের জলসীমা অর্থাৎ বে অফ বেঙ্গলে বঙ্গোপসাগরে পাঠায় একাধিক সাবমেরিন ও যুদ্ধজাহাজ, আর আমেরিকা বা রাশিয়ার ভয়ে পিছু হাঁটতে বাধ্য হয়। অন্যদিকে ভারতবর্ষের নৌবাহিনীর সবথেকে প্রথম যে জাহাজ যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত তারা কিন্তু পাকিস্তানের পিএনএস গাজীকে ধ্বংস করে দেয় এবং জলপথেরও দখল নেয় ভারতবর্ষ। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে পাকিস্তান থেকে অর্থাৎ পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশ যাওয়ার স্থলপথ বন্ধ, আকাশপথ বন্ধ, এমনকি জলপথও কিন্তু বন্ধ হয়ে গেছে। সেই সময়ই কিন্তু পাকিস্তান ভারতের যে রাজস্থানের লোঙ্গেওয়ালা সীমান্তে আক্রমণ করে, আর সেখানেও ভারতবর্ষের আর্মি এবং এয়ারফোর্সের সাহায্যে ভারতীয় যে সেনারা তারা কিন্তু যুদ্ধে জয়লাভ করেন। সেখানে ছিলেন ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ সেনা অফিসার কুলদীপ সিং চাঁদপুরি, তিনি কিন্তু বীরের মতো এই যুদ্ধ জয় করেছিলেন। অর্থাৎ একাধিক দিক থেকে সাফল্য পেয়ে যায় ভারতবর্ষ। এমনকি পাকিস্তান চায়নার কাছে সাহায্য চেয়েছিল, চায়নাও চেয়েছিল পাকিস্তানকে সাহায্য করার, তখনই আবার রাশিয়া ভারতকে সাহায্য করতে এগিয়ে আসে। চীন বর্ডারে তারা আর্মি বাড়িয়ে দেয়, তার ফলে বাধ্য হয়ে চীন কিন্তু রাশিয়ার ভয়ে পেছিয়ে যায়। অন্যদিকে প্রথম দিকে এই যে ভারত বাংলাদেশের আর্মি পাঠিয়েছে, বাংলাদেশিদেরকে সাহায্য করছে পাকিস্তানের বিরুদ্ধে, এই কারণে বিশ্বের একাধিক শক্তিধর দেশ যেমন হচ্ছে ইউকে, ইউএসএ, শ্রীলঙ্কা, মায়ানমার, তুর্কি, সৌদি আরব প্রথমে কিন্তু পাকিস্তানকে সাহায্য করার নীতি দেখিয়েছিল, কিন্তু তারাও কিন্তু পিছু হাঁটতে বাধ্য হয়। মনে রাখতে হবে পাকিস্তানের সঙ্গে কিন্তু একাধিক শক্তিধর দেশ ছিল, চায়না ছিল, ইউকে ছিল, ইউএসএ ছিল, আর ভারতের সঙ্গে কিন্তু একমাত্র ছিল সোভিয়েত রাশিয়ার। আমরা বুঝতেই পারছি তখন সোভিয়েত রাশিয়া
কতটা শক্তিধর ছিল, আর তাদের সাহায্যে কিন্তু ভারত এই যুদ্ধ কিন্তু জয়লাভ করে। মনে রাখতে হবে আকাশপথে ভারতকে আক্রমণ করা হয়েছিল, সীমান্তে ভারতকে আক্রমণ করা হয়েছিল, এমনকি জলপথে ভারতকে আক্রমণ করা হয়েছিল। ভারত এই যে একাধিক আক্রমণকে কিন্তু তারা সফলভাবে আটকে দেয়। এবং ডিসেম্বর মাসের 14 তারিখ ভারত এবং মুক্তিযোদ্ধাদের যে যৌথ বাহিনী তারা কিন্তু ঢাকার দিকে অগ্রসর হয় এবং প্রশাসনিক দায়িত্ব তারা বুঝে নেয়। এবং ডিসেম্বর মাসে 15 তারিখ পাকিস্তানের আর্মি ভারতের কাছে আত্মসমর্পণ করে। ভারতের সেনা অফিসার এই জগজিৎ সিং আরোরা এবং পাকিস্তানের নৌ অফিসার নওয়াজি তারা কিন্তু স্বাক্ষর করে, যে আত্মসমর্পণের স্বাক্ষর করে। 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এমনকি মনে রাখতে হবে সেই সময় ভারত কিন্তু অনেক দায়িত্বপূর্ণ কাজ করেছিল। এক তো বিভিন্ন দিকে আক্রমণ আটকে ছিল, তার সাথে রাশিয়ার সাপোর্ট নিয়ে ওটা বিশ্বের বড় বড় শক্তিধর দেশকে আটকে দিয়েছিল। তার সাথে এই যে চুক্তি হলো অর্থাৎ আত্মসমর্পণের চুক্তি হলো, সেখানে কিন্তু 93,000 পাকিস্তানি সেনা ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল। ভারত কিন্তু কোনো পাকিস্তানি সেনাকে খুন করেনি। এমনকি বাংলাদেশি মানুষের যে রাগ, সেই রাগ থেকে পাকিস্তানি আর্মিকে বাঁচাতে প্রায় 93,000 পাকিস্তানি আর্মিকে ভারত সে দেশে পাঠিয়ে দেয় এবং মুজিবুর রহমানকে পাকিস্তান থেকে মুক্ত করতে বাধ্য হয় পাকিস্তান। অন্যদিকে আরও একটা কাজ হয়, ভারত এই বাংলাদেশের জন্য গোটা বিশ্বজুড়ে সাপোর্ট নিতে শুরু করে এবং সেই কারণেই 1972 সালে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেয় ইউএনও। অন্যদিকে এই যে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ, সেখানে কিন্তু অনেক বাংলাদেশির মানুষ যারা হচ্ছে মৌলবাদী বাংলাদেশি মানুষ, রাজাকার, জামাতি ইসলাম, তারা কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করেছিল, পাকিস্তানের হয়ে লড়েছিল। আর শুধুমাত্র বাংলাদেশে যারা আসল মানুষ মুক্তিযোদ্ধারা, তারা পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের দেশের স্বাধীনতার জন্য লড়েছিল। আর সেখানে কিন্তু ভারত সেখানে সাহায্য করেছিল, অর্থাৎ অনেক মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছিল, তার সাথে শহীদ হয়েছিল অনেক ভারতীয় আর্মি। পরবর্তী ক্ষেত্রে স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশ আত্মপ্রকাশ করার পর বাংলাদেশের শাসকের যে অনুরোধে ভারত সরকার কিন্তু ভারতীয় আর্মিদেরকে বাংলাদেশ থেকে সরিয়ে নেয়। আর তারপর থেকেই ভারত ক্রমেই একাধিক ক্ষেত্রে সাহায্য করে এসছে বাংলাদেশকে উন্নতির জন্য। এই অস্থিরতা শুরু হওয়ার আগে পর্যন্ত কিন্তু বাংলাদেশ একটি বিশ্বের অন্যতম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল বা পরিচয় দিয়েছিল ভারতের সাহায্যে। কিন্তু আমরা গিয়ে দেখছি তারই উল্টো পূরণ। যে ভারত একটা সময় বাংলাদেশকে সাহায্য করেছিল, স্বাধীন বাংলাদেশের জন্মের জন্য সাহায্য করেছিল, ভারতের আর্মিরা তাদের জীবন উৎসর্গ করেছিল বাংলাদেশের স্বার্থে, সেই বাংলাদেশের মানুষ ইতিহাস ভুলে গেছে। তারা ভারত বিরোধী স্লোগান তুলছে, এমনকি ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করছে। তাই অনেকে বলছে বাংলাদেশি মানুষ ইতিহাস ভুলে গেছে আর ভারতের সাথে বেইমানি করছে। আর সেই সময় আমরা সেই ইন্দিরা গান্ধীর বীরত্ব বা ইন্দিরা গান্ধীর সেই যে কড়া পদক্ষেপ, সেটা আরও একবার আমাদের সামনে ফিরে আসছে, যেটা আমরা অনেকে মনে করছি যে এখনও এটা হওয়া উচিত বাংলাদেশকে শান্ত করার জন্য। কিন্তু আরও এক শ্রেণীর মানুষ বলছে তখন যেহেতু ভারতের কাছে সুযোগ ছিল, ভারত কেন বা ইন্দিরা গান্ধী কেন বাংলাদেশকে ভারতের সঙ্গে সংযুক্ত করে নিল না, তাহলে কিন্তু এই সমস্যা এখন দেখতে হতো না। কিন্তু কেন ইন্দিরা গান্ধী তখন আরও একটু কড়া সিদ্ধান্ত নিলেন না? তার একটা কারণ আছে। মনে রাখতে হবে ভারতের একটা নীতি আছে, ভারত কোনোদিনও কোনো দেশকে জোর করে আক্রমণ করে না বা কোনো দেশকে জোর করে অ্যাকোয়ার করে নেয় না। তাই ভারত কিন্তু বাংলাদেশকে সেই কারণেই জোর করে অ্যাকোয়ার করে নেয়নি। অন্যদিকে মনে রাখতে হবে তখন শুধুমাত্র ভারতের পাশে ছিল রাশিয়া, অন্যদিকে ইউএসএ, ইউক্রেন, শ্রীলঙ্কা, মায়ানমার, বড় বড় দেশগুলি, এমনকি চায়না পর্যন্ত পাকিস্তানের সঙ্গে ছিল। অর্থাৎ সেই সময় যদি বাংলাদেশকে ভারতের সঙ্গে সংযুক্ত করে নেওয়া হতো, তাহলে কিন্তু গ্লোবালি একটা ভারতের বিরুদ্ধে নেগেটিভ ইম্প্যাক্ট পড়তো। তাছাড়া লক্ষ লক্ষ যারা মুক্তিযোদ্ধা, যারা দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিল, তাদের প্রতি যে অবমাননা, সেটা ভারত কোনোদিনও করতে চায়নি, কারণ তারা একটা নিজের স্বাধীন দেশের জন্য লড়াই করেছিল। অন্যদিকে বাংলাদেশি মানুষরা সাহায্য চেয়েছিল, তাই সেই সাহায্যকে সম্মান দিতেই ভারত সেখানে ইনভলভমেন্ট করেছিল। তাই সে বেইমানি করে তাদের সাহায্যকে সুযোগ নিয়ে সেটাকে ভারতের সঙ্গে যোগ করে নেবে, সেই নীতি কিন্তু ভারতবর্ষের নয়। কারণ ভারতবর্ষ হচ্ছে নেতাজি, গান্ধীজি এবং বিবেকানন্দের দেশ। এখানে আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা জোর করে কোনো কিছু নিই না।
তখন যদি ভারত জোর করে বাংলাদেশকে সংযুক্ত করে নিত তাহলে কিন্তু বাংলাদেশি মানুষের মধ্যে আরও একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তো ভারতের বিরুদ্ধে। তাই ভারত চেয়েছিল বাংলাদেশ এমন একটা দেশ হিসেবে আত্মপ্রকাশ করুক যাদেরকে আমরা এত সাহায্য করেছি, আগামী দিনে আরও সাহায্য করব, যেখানে তারা সারা জীবন ভারতবর্ষের বন্ধু হয়ে থাকবে। তাহলে দুই দেশেরই ভালো হবে, দুই দেশের নিরাপত্তাও কিন্তু ব্যাপক উন্নতি হবে এবং অর্থনীতিরও ব্যাপক উন্নতি হবে। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধ এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সেই সাহসী পদক্ষেপ, যার জন্য তাকে বলা হতো এশিয়ার মুক্তি সূর্য, সেই বিষয়টিকে আলোচনা করলাম। এই হলো ভিডিও। এখন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, তখন পড়তে থাকো, হাসতে থাকো।